আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। আজকের এই ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটি হলো সংবিধান। তো সংবিধানের আমরা দেখব আসলে যে কোন কোন প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় বারবার আসে, সেটা বিসিএস হোক বা ভার্সিটি হোক বা মেডিকেল অ্যাডমিশন টেস্ট হোক। তো আমরা আসলে কি বলবো এখানে, আমরা এই সংবিধানের যে টপিকগুলো আছে সেগুলো কীভাবে মনে রাখা যায় সেটা নিয়ে কথা বলবো। তো এগুলো মোস্ট কমন প্রশ্ন, এর বাইরে যে প্রশ্ন হয় না এরকম না, বাট এই প্রশ্নগুলো আমাদের সামনে বারবার আসবে, আমরা এগুলো যেন ভুল না করি এটাই আমাদের লক্ষ্য হবে। তো চলো দেরি না করে আমরা সংবিধানে চলে যাই। প্রথমেই আমরা যে জিনিসটা পড়ব সেটি হলো সংবিধান দিবস। ওকে, সংবিধান দিবস হচ্ছে 4 নভেম্বর। 8 মনে হচ্ছে, আচ্ছা 4 নভেম্বর। সংবিধান দিবস কবে ভাইয়া? 4 নভেম্বর। এটা প্রশ্নে থাকবেই। চলো আমরা আরও বেশ কিছু জিনিস এখান থেকে পড়ে নিব। আচ্ছা, তো প্রথমেই দেখো যে আমাদের দেশ স্বাধীন হলো হচ্ছে 1971 সালে। তারপরে কি হইল? তারপরে হচ্ছে 1972 সালের 10ই জানুয়ারি বঙ্গবন্ধু হচ্ছে স্বদেশ প্রত্যাবর্তন করলো এবং এটাকে বলা হয় স্বদেশ প্রত্যাবর্তন দিবস। তো এই যে স্বদেশ প্রত্যাবর্তন করলো 10 জানুয়ারি, তো কোনো একটা দেশ চালাতে গেলে তার একটা সংবিধান দরকার। তো তিনি কি করলো? স্বদেশ প্রত্যাবর্তন করার পরের দিনই হচ্ছে একটা অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। তাহলে কত সালে এটা হবে? যেহেতু বললাম পরের দিন, তার মানে হচ্ছে 11ই জানুয়ারিতে। তাহলে সংবিধানের অস্থায়ী যে আদেশটা জারি করে বঙ্গবন্ধু, সেটা কত তারিখে ভাইয়া? 11ই জানুয়ারি 1972। সংবিধান রিলেটেড যে কয়টা প্রশ্ন আমরা পাবো সবগুলোই হচ্ছে 1972। এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই। তারপরেও আমরা আরও কয়েকটা এখানে তারিখটা মনে রাখবো। তারিখ মনে রেখে এখানে খুব একটা কঠিন কাজ না, সিম্পল একটা কাজ। তো দেখো কি হইল যে বঙ্গবন্ধু একটা আদেশ জারি করলো, কিন্তু এটা তো বাংলাদেশ। কোনো একটা কথা বললে সেটা বাস্তবায়ন হতে আরও সময় লাগে। তো ঠিক একইভাবে সংবিধান রচনার কমিটি, বলো তো তাহলে যদি বাংলাদেশের ক্ষেত্রে কোনো একটা কমিটি গঠন করতে চাই আমরা, যে কোনো একটা ঘটনা ঘটলো, দুর্ঘটনা ঘটলো, সেখান থেকে তার তদন্তের জন্য একটা কমিটি গঠন করব। তো একদিন দুদিন না করলে সেটা 7 দিন 10 দিন 1 মাসও লেগে যেতে পারে, তারপরে বিচার, অনেক ঝামেলা। তো একই রকম করে যখন সংবিধানের আদেশটা জারি করা হলো, ঠিক তার 3 মাস পর কমিটি গঠনটা করা হলো। তাহলে কমিটিটা কখন গঠন করা হয় ভাইয়া? এই কমিটিটা গঠন করা হয় 11 এপ্রিল। সো তাহলে হচ্ছে 3 মাস পর। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 3 মাস পর 11 এপ্রিল 1972। তো 72। এরপরে এটা তো করলো, ঠিক আছে, 11 এপ্রিল কমিটিটা গঠন হইলো। এবার কি করতে হবে? এই যে সংবিধানের এটা একটা খসড়া উপস্থাপন করতে হবে, তাই না? কিন্তু এই যে বললাম এটা বাংলাদেশ, আরও সময় লাগবে। এই খসড়া উপস্থাপন করতে সময় লাগলে হচ্ছে 12ই অক্টোবর পর্যন্ত। কত তারিখ পর্যন্ত ভাইয়া? 12ই অক্টোবর। তাহলে 11, 11, 12, জানুয়ারি, এপ্রিল, অক্টোবর। দেখছো কতটা হচ্ছে টাইম গ্যাপ? অনেক টাইম গ্যাপ। এরপরে এটা তো করলাম, তাহলে সংবিধান আমরা হচ্ছে খসড়াটা বা প্রকাশটা করলাম, তারপরে সেটা সংবিধানে গৃহীত হতে হবে। এর মধ্যে আমাদের কিন্তু এই সংবিধানটা সংসদে গৃহীত হতে, গণপরিষদে গৃহীত হতে হবে। এটা হচ্ছে 4 নভেম্বর। এই জন্য আমরা বললাম যে সংবিধান দিবস হচ্ছে 4 নভেম্বর, যেটা মনে রাখা দরকার ছিল আমাদের। আরেকটা প্রশ্ন এখান থেকে, যে সংবিধান কার্যকর কবে হয়? 16ই ডিসেম্বর। কীভাবে মনে রাখবা? বিজয়ের দিনই এই ভালো ভালো কাজগুলো করতে হবে, এই জন্য বলা হচ্ছে 16ই ডিসেম্বর 1972। তার মানে এখান থেকে তুমি কোন কোন তারিখটা হচ্ছে মনে রাখতে পারবা? এই 16ই ডিসেম্বর মনে রাখতে হবে, 4 নভেম্বর মনে রাখতে হবে এবং 11ই জানুয়ারি, এটা মাস্ট মনে রাখতে হবে। বাকিগুলো তো আরও সহজ, 11 এপ্রিল, 12ই অক্টোবর। তো তাহলে হচ্ছে আমাদের এটা শেষ। আমরা এখন যাই যে সংবিধানে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে, এই ব্যক্তিগুলো নিয়ে একটু আমরা কথা বলি। এইটা আরও অনেক সহজ, কোনো ঝামেলাই নাই। তো দেখো এখানে বেশ কিছু ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। সো আমরা সবাই জানি সংবিধানের এই যে কমিটিটা ছিল, এই কমিটির হচ্ছে প্রধান বা সংবিধানের স্থপতি, সেটা হচ্ছে ডক্টর কামাল হোসেন। তাহলে কে? ডক্টর কামাল হোসেন। তাহলে সংবিধানের স্থপতি কি ভাইয়া? ডক্টর কামাল হোসেন। ইনি হচ্ছে এই সংবিধানের, ধরো কোনো একটা কমিটি গঠন হলো, সেই কমিটির একটা প্রধান থাকে, তো এই ডক্টর কামাল হোসেন হচ্ছে সেই কমিটির প্রধান। এখন কি করা হয়? ধরো তুমি কোনো একটা
বিচার কার্যালয় করবা, বা কোনো একটা ধরো রাজনৈতিক দলগুলো কি হয়, একটা থাকে হচ্ছে সরকারি দল, তার একটা বিরোধী দল থাকে। বিরোধী দলটা কি করে? বিরোধী দলটা হচ্ছে সরকারি দলের যে খুঁতগুলো আছে বা যে ভুলগুলো আছে সেগুলো খুঁজে খুঁজে বের করে, মানে গুপ্তচরগিরি করে, ওয়ান কাইন্ড অফ। তো যদি এটা গুপ্তচর না, তো তারপরে আমরা বলবো যে গুপ্তচরগিরি করে। তো এই জন্য আমরা যে কাজটা করবো, তাহলে বিরোধী দলের কাজ কি? গুপ্তচরগিরি করে। এখানে আমরা একটা বিরোধী দলীয় একটা সদস্য রাখবো, যেন সে আমাদের ভুলগুলো ধরে দেয়, অর্থাৎ গুপ্তচরগিরি করে। এই জন্য তার নামের শেষে রয়েছে হচ্ছে গুপ্ত। কি গুপ্ত? সুরঞ্জিত সেন গুপ্ত। আচ্ছা, এবার আমরা একটা নারী সদস্য নেব। এখন নারী সদস্য নিতে গিয়ে যে প্রবলেমটা হলো, কোনো নারী রাজি হচ্ছে না। কেবলই দেশটা হচ্ছে আমাদের গঠনটা হলো, এখনই কোন নারী আসবে হচ্ছে এগিয়ে যে এরকম একটা ভূমিকা, সংবিধানের ক্ষেত্রে ভূমিকা রাখতে? তো কেউ রাজি হচ্ছে না। তবে একজন রাজি হলো। যেহেতু রাজি হলো, তার নাম দিয়ে দিলাম রাজিয়া বানু। কি বানু ভাইয়া? রাজিয়া বানু। এখানে অন্য কোনো বানু টানু দিলে কিন্তু হবে না, রাজিয়া বানু দিতে হবে। এবার আসি হচ্ছে সংবিধানের অলংকার, অর্থাৎ অলংকার বা ডিজাইন। ডিজাইন বলতে আমরা কি বুঝি? চিত্রটিত্র। এখন সেই সময়ে চিত্রশিল্পী ছিল জয়নুল আবেদিন। তো এই জন্য আমরা হচ্ছে জয়নুল আবেদিনকে এখানে সংবিধানের অলংকার হিসেবে নিচ্ছি। এই দেখো, অলংকার আবেদিন। ওই আমি যেটা ভুল করে বললাম না যে কামরুল হাসান, ওটা হচ্ছে জাতীয় পতাকার যে ডিজাইনার সেটা। এখন দেখো, এই যে অলংকার আবেদিন, কামরুল হাসানের সাথে কিন্তু এই হচ্ছে অলংকারের মিল যাচ্ছে না। তো আমি যেহেতু ভুল করলাম, ভুল থেকে একটা শিক্ষা ভালো, যে অলংকার আবেদিন। এবার আসি প্রথম স্বাক্ষর। প্রথম স্বাক্ষর কে করবে? যে আদেশটা জারি করে সেই তো প্রথম স্বাক্ষর করবে। এই ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম হয়নি, এই ক্ষেত্রেও প্রথম স্বাক্ষর করেছে শেখ মুজিবুর রহমান। ওকে, এবার আসি এখানে, প্রথম স্বাক্ষর তো করলো, আরও তো স্বাক্ষর করতে হবে, তাই না? আরও বেশ কিছুজন স্বাক্ষর করতে হবে, শুধু একজনের স্বাক্ষরে তো সংবিধানটা পাস হবে না। তো আরও আমাদের 99 জনের স্বাক্ষরটা দরকার। এখন শুধু 99 জন তো নিতে হবে না, আমরা 399 জন নিব। তাহলে সংবিধানে মোট স্বাক্ষর 99। কীভাবে বললাম? যে শেখ মুজিবুর 1, আরও 99, তাহলে হচ্ছে 100 মিল করলাম। তো 100 মিল করার জন্য 99, কিন্তু শুধুমাত্র তো হচ্ছে 99 জন নিলে হবে না, আমরা নিব হচ্ছে 399। তাহলে হস্তলিখিত যে সংবিধানটা, সেখানে মোট স্বাক্ষর করেন 399 জন। এরপরে সংবিধান রচনা কমিটির সদস্য ছিল হচ্ছে 34 জন। তার মানে এই যে কমিটিটা ছিল, এই কমিটির সদস্য ছিল মাত্র 34 জন, বাট স্বাক্ষর করে 399 জন। এই দুইটা কিন্তু ওলটপালট করা যাবে না। আমরা এখন একটা এখান থেকে প্রশ্ন দেখব একটা, তবে প্রশ্নটা দেখে আসি। দেখো, এখানে একটা প্রশ্ন আছে। ও হ্যাঁ, আমরা এখানে হচ্ছে রেটিনার একটা পিডিএফ ইউজ করতেছি, ক্রেডিটটা তাদের। আমি সেই অনুযায়ী হচ্ছে গল্পগুলো বলতেছি, যাতে মনে থাকে আমাদের। প্রশ্নটা যেটা হচ্ছে যে হস্তলিখিত সংবিধানে গণপরিষদের কতজন সদস্য স্বাক্ষর করেন? হস্তলিখিত সংবিধানে গণপরিষদের তো মোট স্বাক্ষর করে 399 জন মোট। এখন বলো যে গণপরিষদের সদস্য কি 399 জনই ছিল? না, এর থেকে কম ছিল। তো 500 হবে না, 400 হবে না, 399 হবে না, তাহলে হবে কোনটা? 309 জন। তাহলে এর মধ্যে গণপরিষদের সদস্য সংখ্যা ছিল 399 জন। তো আমরা হচ্ছে সে প্রশ্নটা দেখলাম যে 399 জন, তার মধ্যে হচ্ছে 309 জন হচ্ছে গণপরিষদের সদস্য। আমরা এই পৃষ্ঠা পড়ে ফেলছি। আমরা আসি এবার হচ্ছে এখানে সংবিধান সম্পর্কিত কিছু প্রশ্ন এখানে আছে, দেখতেই পাচ্ছ স্ক্রিনে। চলো প্রশ্নগুলো সলভ করা যাক, মানে পড়া যাক আর কি। এগুলো পরীক্ষায় মাঝে মাঝে আসে। সবথেকে বেশি যেটা আসবে যে সংসদের আহ্বান, তারপরে হচ্ছে স্থগিত, ভেঙে ফেলা, এটা ক্ষমতা রাখে হচ্ছে রাষ্ট্রপতি। কিভাবে? এই দেখো, কয়েকদিন আগে হচ্ছে 2024 সাল, কয়েকদিন আগে শেখ হাসিনা পালায়ে গেল। তো শেখ হাসিনা পালায়ে যাওয়ার পরে কি হলো? তার যে সরকারটা ছিল, তার যে হচ্ছে সংসদটা ছিল, সেটা হচ্ছে কি করলো? শাহাবুদ্দিন চুপ্পু, যিনি রাষ্ট্রপতি, তিনি হচ্ছে এই সংবিধানটা বাতিল করে দিয়ে তার সংসদটা বাতিল করে দিল। সংসদটা বাতিল করে নতুন একটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের একটা হচ্ছে সংসদ দিয়ে দিল। সংসদ যদিও না, বাট ঘোষণা করলো আর কি। দেখো, ঘোষণা করার কাজটা কি করলো ভাইয়া? করলো হচ্ছে রাষ্ট্রপতি। আবার এটা বলছি যে সংবিধানের স্থপতি তিনি হচ্ছে ডক্টর কামাল হোসেন। এখন স্থপতি হিসেবে ঠিক আছে, কিন্তু এই যে সংবিধানের একটা অভিভাবক থাকতে হবে, অভিভাবক যারা এই সংবিধানের নিয়ম নীতিগুলো হচ্ছে চেঞ্জ করতে পারে বা পরিবর্তন পরিমার্জন করতে পারে। এই অভিভাবকটাকে
ওই যে পার্লামেন্ট বা সংসদের যে ইয়েগুলো আছে, না না সংসদে না, এটা হচ্ছে সব থেকে পাওয়ারফুল, আমাদের রাষ্ট্রের সব থেকে পাওয়ারফুল যেটা, সেটা হচ্ছে তারাই হচ্ছে অভিভাবক। অভিভাবকটা কারা? তাহলে পাওয়ারফুল হচ্ছে সুপ্রিম কোর্ট। তাহলে রাষ্ট্রের অভিভাবক বা ব্যাখ্যাকারক, এই সংবিধানের অভিভাবক বা ব্যাখ্যাকারক হচ্ছে বা রক্ষক হচ্ছে সুপ্রিম কোর্ট, অর্থাৎ সুপ্রিম কোর্ট এই সংবিধানের রক্ষা করবে বা হচ্ছে ব্যাখ্যা করবে। এটাও আমরা দেখলাম। এরপরে সর্বোচ্চ আইন কোনটা? সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। যেহেতু সর্বোচ্চ আইন সংবিধান, তো এই সর্বোচ্চ আইনটা রক্ষা করবে বা ব্যাখ্যা করবে এর অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট, বা এটাই হচ্ছে আমাদের কি বলে এটাকে, সুপ্রিম কোর্টই তো। হ্যাঁ, তাহলে প্রথমে ছিল স্থপতি হচ্ছে ডক্টর কামাল হোসেন, অভিভাবক হচ্ছে কে বলতো? সুপ্রিম কোর্ট। এবং বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটা? এই আমাদের যে সংবিধান। এবং এই কোনো একটা সংসদ স্থগিত বা হচ্ছে গঠন বা এটার যে ঘোষণাটা করতে পারে, সে আহ্বান করতে পারে, তিনি হচ্ছে রাষ্ট্রপতি। আমরা এই কয়টা পড়ে ফেললাম, এগুলো খুবই সহজ একটা জিনিস। তারপরে চলো আমরা আসি যে রাষ্ট্রের মূল নীতি চারটা। কি কি? ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং হচ্ছে সমাজতন্ত্র। এটা মনে রাখলে তো ভালো, বাট যদি কারো মনে না থাকে তাহলে আমরা মনে রাখতে পারে হচ্ছে, আমরা তো সবাই ধর্ম ব্যাপারে কিন্তু অনেক সজাগ। তাহলে ধর্ম ব্যাপারে হচ্ছে আমরা কি বলতো? সজাগ। ধতে হচ্ছে ধর্মনিরপেক্ষতা, সতে সমাজতন্ত্র, জতে হচ্ছে জাতীয়তাবাদ, গতে হচ্ছে গণতন্ত্র। আশা করি এটা আর ভুল হবে না। তারপরে চলো আমরা এটাও দেখলাম, মৌলিক নীতি হচ্ছে 60টি। তাহলে মৌলিক নীতি কয়টি? 60টি। সপ্তাহে 60টা দিন, তাহলে মৌলিক নীতি হবে হচ্ছে 60টা। এটাও আমরা দেখলাম। এবার আসি হচ্ছে ভাগ বা অধ্যায় হচ্ছে 11টা। তো 7 আর 11 গোলানোর কোনো দরকার নাই। অধ্যায় কাছাকাছি কিছুটা যায়, অধ্যায় 11টি। তাহলে অধ্যায় কয়টি? 11টি। এখন এ পর্যন্ত মোট কতটা সংশোধনী হয়েছে ভাইয়া? মোট সংশোধনী হয়েছে হচ্ছে 17টা। কতটা সংশোধনী? 17 সংশোধনী। 17 সংশোধনী। এরপরে আসি হচ্ছে তফসিল। তফসিল হয়েছে হচ্ছে 60টা। এটা কি মনে রাখবো? দেখো তো, 7 লিখলাম, 7। আর ততে হচ্ছে তফসিল, এটাও শেষ। মোট অনুচ্ছেদ আছে হচ্ছে 153টি। কয়টি? 153টি হচ্ছে মোট অনুচ্ছেদ। এখানে নারীদের ক্ষেত্রে সংরক্ষিত আসন হচ্ছে 50টি। আমাদের এই স্লাইডটাও পড়া শেষ এবং সবগুলো আশা করি মনেই থাকবে। চলে যাই পরবর্তী পেজে। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ সংবিধান আমাদের আছে, যে সংবিধান অনুচ্ছেদগুলো আছে এগুলো আমাদের মনে রাখতে হবে এবং এগুলো পাঠতে হবে। এগুলো অবশ্যই বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসছে। প্রথমে দেখো আমরা দেখব হচ্ছে আমাদের রাষ্ট্রধর্ম। তো 2 নম্বরে আছে হচ্ছে রাষ্ট্রধর্ম। কয় নম্বরে রাষ্ট্রধর্ম ভাইয়া? 2 নম্বরে। 2 নম্বরে কীভাবে রাষ্ট্রধর্ম রাখবো? দেখো, ধর্ম লিখতে আমাদের আছে, এখানে লিখি ধর্ম। এখানে কয়টা অক্ষর আছে? 2টা, ধ আর ম। তাহলে ধর্ম কততে থাকবে? 2-এ থাকবে। এবার দেখো, যদি আমরা বলি হচ্ছে রাষ্ট্রভাষা, আমাদের রাষ্ট্রভাষা কি বলতো? বাংলা। এখানে কয়টা অক্ষর আছে? 3টা। তার মানে রাষ্ট্রভাষা কয় নম্বরে থাকবে? 3 নম্বর অনুচ্ছেদে। এইটাও শেষ। এবার আসি হচ্ছে জাতীয় সঙ্গীত। কোন সঙ্গীত? জাতীয় সঙ্গীত। দেখো, তোমরা জানো কি না, জাতীয় সঙ্গীত যেটা রবীন্দ্রনাথের যে কবিতাটা ছিল, সেখানে হচ্ছে মোট ছিল 25 লাইন। গাওয়ার জন্য ব্যবহার করা হয় 10 লাইন। আর 4 লাইন হচ্ছে যে কোনো ফাংশনে বাজানো হয়। তাহলে কয় লাইন বাজানো হয়? 4 লাইন। তাহলে জাতীয় সঙ্গীত কয় নম্বর অনুচ্ছেদে থাকবে? 4 নম্বর অনুচ্ছেদে। এবার আসি হচ্ছে নাগরিকত্ব। নাগরিকত্ব হচ্ছে আমাদের 6 নম্বরে। নাগরিকত্ব কয় নম্বরে ভাইয়া? 6 নম্বরে। এটা মনে রাখো, সব কিছু ট্রিক্স দিলে আসলে সব ট্রিক্সই হয়ে যাবে। এরপরে জাতীয়তাবাদ হচ্ছে 9 নম্বরে। জাতীয়তাবাদ 9। জাতীয়তাবাদ 9 নম্বরে। এরপরে আসি হচ্ছে গণতন্ত্র ও মানবাধিকার। গণতন্ত্র ও মানবাধিকার, তাহলে এটা হচ্ছে 11 নম্বরে। এরপরে ধর্মনিরপেক্ষতা, এটা হচ্ছে 12 নম্বরে। ধর্মনিরপেক্ষতা কত নম্বর ভাইয়া? 12 নম্বর। আর রাষ্ট্রধর্ম হচ্ছে 2 নম্বর। তাহলে রাষ্ট্রধর্ম 2 আর ধর্মনিরপেক্ষতা হচ্ছে 12। বলো আমার সাথে যে রাষ্ট্রধর্ম 2, ধর্মনিরপেক্ষতা 12।
মানবাধিকার 11, জাতীয়তাবাদ 9, নাগরিকত্ব হলো 6। শেষ। আর 2-3টার মতো আছে, এগুলো আরও সহজ, এগুলো ট্রিক্স দিয়ে মনে রাখতে পারবো। এবার আসি হচ্ছে নির্বাহী বিভাগ এবং হচ্ছে বিচার বিভাগ পৃথকীকরণ। তাহলে নির্বাহী বিভাগ, এখানে 1 এখানে 1, তার মানে দেখো যে নির্বাহী বিভাগ এই 1 আর 1 হচ্ছে 2, আর ওইদিকে বিচার বিভাগ 1 1 হচ্ছে 2। তাহলে 2 দিয়ে কত, 2 দিয়ে 4 না, 2 দিয়ে বলবো হচ্ছে 22। তাহলে এটা হচ্ছে কয় নম্বরে, 22 নম্বরে। এবার আসি হচ্ছে আইনের দৃষ্টিতে সবাই সমান, এটা হচ্ছে 27 নম্বরে। বাট এটা আমাদের একটু মনে রাখতে হবে কিভাবে, দেখো সহজ একটা জিনিস। আচ্ছা, আমরা তো জানি যে পূর্বের নবীর যে আগের যে মানুষগুলো ছিল তারা 1000 বছর 2000 বছর বেঁচে থাকতো, তারা কি করতো, বেশি ইবাদত করতে পারতো। কিন্তু আমরা তো হচ্ছে শেষ জামানার যে আমাদের হচ্ছে ধরো সর্বোচ্চ আমাদের আয়ু হচ্ছে 100 বছর, তো আমরা কি 100 বছরের ইবাদত দিয়ে 1000 বছরের ইবাদত ধরতে পারবো? পারবো না। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলো, আল্লাহর কাছে বললো যে এরকম হচ্ছে আমাদের তো আয়ু কম, তো আমরা এখন কি করতে পারি? আল্লাহ তখন বললো ঠিক আছে, তোমাদের আমি সমতা করার জন্য একটা ব্যবস্থা করে দিচ্ছি। কী ব্যবস্থা? তোমাদের আমি একটা রাত দিব, যে রাত ইবাদত করলে তোমাদের হচ্ছে ইবাদতটা তাদের সমতুল্য বা হাজার মাসের সমান হয়ে যাবে। তাহলে এটা কোন রাত দিছিল বলো তো? 27শে রমজান। যদিও আমরা বলি লাইলাতুল কদর, এটা আসলে বিজয়ের দিনগুলো, বাট আমরা বাংলাদেশে পালন করি 27শে রমজান। তাহলে বলো, এই যে 27শে রমজান আমাদের আর হচ্ছে আগের মানুষদের সমতা করার জন্য কি করা হলো, 27শে রমজান দেয়া হলো। তার মানে বলো তো এবার, তাহলে আইনের দৃষ্টিতে সবার কি করা হলো, সমান করা হলো কত তারিখে, 27 তারিখে বা 27 নম্বর অনুচ্ছেদে। এবার আসি নারী পুরুষ সমতা। আচ্ছা, আবার দেখো নারী পুরুষ সমতা, তাহলে নারী পুরুষ কোনো একটা কাজ করলে আমরা সেটাকে 10/10 দিই, তাই না? তো 10-এর মধ্যে 10 দিই। কয়জন মিলে কাজ করলে? 2 জন মিলে কাজ করলে, নারী পুরুষ উভয়ই। তো এই যে দেখো আমরা 28 নম্বরে পাবো হচ্ছে নারী পুরুষ সমতা। 8 আর 2 হচ্ছে 10, যে দুইটার যোগফল 10 হবে সেটা হবে হচ্ছে নারী পুরুষ সমতা। এবং কত নম্বর অনুচ্ছেদে? 2 নম্বর অনুচ্ছেদে, এই 28-এর 2-এ নারী পুরুষ সমতা। এরপরে চলাফেরার স্বাধীনতা হচ্ছে 36, স্বাধীনতা 36, স্বাধীনতা হচ্ছে 36। এই যে চতে চলাফেরা, ছতে 36, চ ছ। এবার আসি ন্যায়পাল বা কোনো কিছু হচ্ছে সৎ বা ভালো যেটা আর কি, তো ভালোকে আমরা বলি হচ্ছে লাকি 7। তো যেহেতু যে ন্যায়পাল দুইটাই আছে ডাবল ডাবল, তাহলে 77। তাহলে বলো তো ন্যায়পাল কত নম্বর অনুচ্ছেদে? 77 নম্বর অনুচ্ছেদে। এটাও শেষ। আমরা দেখি একটা প্রশ্ন পাবো এখানে। প্রশ্নটা হচ্ছে যে নারী পুরুষের সমতা করা হয়েছে কত? 28-এর 2-এ। হ্যাঁ, ভেরি সিম্পল। তো এই হচ্ছে আমাদের সংবিধানের কথা বলা। আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে এবং আমাদের যে কথা বলা যেগুলো ছিল আমরা সবগুলো নিয়ে মোটামুটি কথা বলছি। তো এর বাইরেও আমাদের কিছু পড়তে হবে, বাট এই কটা পড়লে মোটামুটি হয়ে যাবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।